আজ আমরা সুলতান যুগের উপাদান সম্পর্কে জানবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জিনিস তোমরা জানবে এবং শিখে যাবে। আমরা একটা কি জিনিস জানি যে সুলতান যুগ যদি আমরা বলি 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান যুগ হিসেবে জানি। সুলতান যুগের সবার প্রথমে যদি আমরা বলি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে সবার প্রথম সিন্ধু দেশ বা ভারত আক্রমণ হয়। তারপর আস্তে আস্তে সুলতান মাহমুদ এবং এছাড়া কুতুবুদ্দিন আইবক বা মোহাম্মদ ঘুরির সেনাপতি, এদের মাধ্যমে ভারতের শাসন কার্য পরিচালনা হচ্ছে। এই যে সুলতান যুগের সম্পর্কে গৃহীত তথ্য বা উপাদান, যেমন আলাউদ্দিন খলজি কি ধরনের গৃহীত ব্যবস্থা গ্রহণ করেছিল, ভারতের প্রথম সুলতানি সম্রাটকে এবং কোন শাসকের পর কোন শাসক শাসন কার্য পরিচালনা করেছিল, এবং সুলতানি যুগের প্রথম মহিলা শাসক কে ছিল, এই সমস্ত সকল তথ্য জানার জন্য আমরা একটা কি জিনিস জানি যে কোনো কিছু রাজাদের সম্পর্কে জানার জন্য কোনো উপাদান থেকে আমাদেরকে সমস্ত তথ্যটা নিতে হয়। তো সুলতান যুগ সম্পর্কে জানার জন্য অনেক গৃহীত উপাদান রয়েছে এবং গৃহীত উপাদানের মাধ্যমেই আমরা সুলতান যুগ সম্পর্কে জেনে থাকি। যেমন যে সুলতান মাহমুদ কেন ভারত আক্রমণ করেছিল। সুলতান মাহমুদের কিন্তু ভারত আক্রমণের জন্য কোনো এই যে এখানে ভারতের শাসন কার্য যে পরিচালনা করবে, যে সে এখানে ভারতের শাসন কার্য পরিচালনা করে প্রজাদের জন্য যে একটা ভালো দিকটা বা তাদের ভালো কিছু জিনিস বা তাদের উন্নতি যাতে হয় সেই ধরনের চিন্তা ভাবনা, সেইটা লক্ষ্য ছিল না। তাহলে কি লক্ষ্য ছিল? যে সুলতান মাহমুদের একটাই লক্ষ্য ছিল, এই দেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ তার নিজের দেশে নিয়ে যাবে এবং সেই দেশে কি বিশ্ববিদ্যালয় গঠন করবে, সেতু গঠন করবে, সেই দেশে কৃষি বাণিজ্য এই সমস্ত ব্যবস্থা যাতে উন্নতি হয়, সেই সমস্ত বিষয়গুলো তিনি লক্ষ্য করেছিলেন। যার ফলে কি হয়েছিল যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি প্রায় 17 বার ভারত আক্রমণ করেছিলেন। যেমন গুজরাটের সোমনাথ মন্দির, এটা 1026 খ্রিস্টাব্দে আক্রমণ করে সেখান থেকে প্রায় 2 কোটি স্বর্ণ মুদ্রা সেখান থেকে নিয়ে গিয়েছিলেন। কোথায় নিয়ে গিয়েছিলেন? তার সাম্রাজ্যে। এবং সেখানে নিয়ে গিয়ে তার সেই রাজ্যে কিভাবে উন্নতি সাধন হয় সেই দিকটাকে তিনি লক্ষ্য করেছিলেন। তো আজকে যে জিনিসটা আমরা জানবো যে সুলতান যুগের উপাদান সম্পর্কে। যে উপাদান বলতে আমি তোমাদেরকে একটা জিনিস বললাম যে এই সমস্ত তথ্য আমরা যেখান থেকে পাবো বা সত্যগুলো সংগ্রহ করি, যেগুলো আমরা সুলতান যুগ সম্পর্কে জেনে এসেছি, সেই গৃহীত উপাদানগুলো আমরা জানবো। যেমন গজনীর সুলতান সবুক্তগিন ও সুলতান মাহমুদ সম্পর্কে জানা যায় আবু নাসের বিন উদ্দিনের লেখা কিতাবুল ইয়ামান গ্রন্থ থেকে। সুলতান মাহমুদের রাজসভায় সভাসদ আল বিরুনির লেখা তারিখি হিন্দ সমকালীন ভারতবর্ষের প্রামাণ্য দলিল। আর কে? যে আবু রায়হান মুহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। এই যে ব্যক্তিটা, এটা আল বিরুনির পুরো সম্পূর্ণ নাম। সেটা কি? যে আবু রায়হান মুহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি সুলতান মাহমুদের সাথে উজবেকিস্তান থেকে ভারতে আসেন, তার লেখা কিতাবুল হিন্দ। এইটা আমি তোমাদেরকে পুরো জিনিসটাই জানিয়ে দিয়েছি। দুটো তিনটে এমসিকিউ এটার মধ্যে রয়েছে। যেমন আল বেরুনির হচ্ছে সম্পূর্ণ নাম কি, সেখানে তোমাদের একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ যে আবু রায়হান মুহাম্মদ ইবনে আহমেদ আল বেরুনি। এবং তিনি কার সাথে ভারতে আসেন? সুলতান মাহমুদের সাথে ভারতে আসেন। কোথা থেকে ভারতে আসেন? উজবেকিস্তান থেকে ভারতে আসেন। আর তার লেখা গ্রন্থের নাম কি? কিতাবুল হিন্দ। তাহলে একটা লাইন থেকে তোমরা অনেকগুলো তথ্য জেনে যাচ্ছ। আর কি? ইবান আল আসির লেখা কামিলাত তারিখ। তাহলে কি? ইবান আল আসিরের লেখা কামিলাত তারিখ। পশ্চিম এশিয়াতে মঙ্গল আক্রমণের তথ্য পাই আতা মালিক জুয়াইনের লেখা থেকে। আরবদের সিন্ধু বিজয়ের কথা আলী ইবনে হামেদ আবু বকর কুফির লেখা চাচনামা গ্রন্থ থেকে। এটি ফার্সিতে লেখা। দেখো এই চাচনামা গ্রন্থটা কার লেখা? সেটা হচ্ছে আলী ইবনে হামেদ আবু বকর কুফির লেখা চাচনামা গ্রন্থ। আর ফকর ই মুদাব্বিরের রচনা আদাবুল হার্ব, এটা একটা গ্রন্থ। আদাবুল হার্ব ইলতুৎমিশের সময়ের যুদ্ধ কৌশল ছাড়াও
রাজার কি কর্তব্য হওয়া উচিত তা রচিত হয়েছে। মিনাজউদ্দিন সিরাজের লেখা তবাকত ই নাসিরি, এটা তিনি 1260 খ্রিস্টাব্দে দিল্লিতে বসে লেখেন। তিনি 1245 খ্রিস্টাব্দে তিনি বাংলাতে এসেছিলেন বখতিয়ার খলজির নদিয়া বিজয়ের সম্পর্কে তথ্য নিতে। তাহলে কি আমরা জানতে পাচ্ছি যে মিনাজউদ্দিন সিরাজ তার লেখা গ্রন্থ তবাকত ই নাসিরি, এটা তিনি 1260 খ্রিস্টাব্দে দিল্লিতে বসে লিখেন। তাহলে কোথায় বসে লিখছেন, এখানে উত্তর তোমরা পেয়ে যাচ্ছ যে দিল্লিতে। এবং তিনি বাংলাতে কত খ্রিস্টাব্দে এসেছিলেন, 1245 খ্রিস্টাব্দে। এবং তিনি কি জন্য তথ্য আনতে এসেছিলেন, সেটা বখতিয়ার খলজি নদিয়া বিজয় সম্পর্কে তথ্য নিতে এসেছিলেন। পরের বিষয়টা হলো আবুল হাসান আমিনউদ্দিন খসরু। দেখো এই যে একজন, এটা খুব সক্রিয় একটা ফুল নাম, সেটা কি আমির খসরুর পুরো নাম, এটা হলো আবুল হাসান আমিনউদ্দিন খসরু। এর রচিত খাজাইন উল ফুতুহ, নাহ সিফির, তুগলক নামা, এগুলো সবগুলোই আমির খসরুর লেখা। এগুলি কোন ভাষাতে লেখা, এগুলি ফার্সি ভাষায় লেখা। আর ইনি জালালউদ্দিন খলজি থেকে মোহাম্মদ বিন তুগলকের সমসাময়িক ছিলেন। আমরা একটা জিনিস জানি যে আমির খসরু একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। কেন বলা হয় আমির খসরুকে তোতা পাখির, ভারতের তোতা পাখি বলা হয়, কাওয়ালির জনক বলা হয়। এছাড়াও তিনি হচ্ছে অনেক এক ভারতীয় যে বাদ্যযন্ত্র, খুব সচরাচর বাদ্যযন্ত্র, সেটা তোমরা নিশ্চয়ই জানো, সেটাও তিনি কি করেছিলেন, আবিষ্কার করেছিলেন। পরের জিনিস যে জিয়াউদ্দিন বারনির লেখা তারিখি ফিরোজ শাহী গ্রন্থটি 1359 সালে শেষ হয়। তাহলে তারিখি ফিরোজ শাহী এটা কার লেখা, জিয়াউদ্দিন বারনির লেখা। এটা কত সালে শেষ হচ্ছে, 1359 সালে শেষ হয়। আর ফিরোজ শাহ তুগলককে উৎসর্গ করেন। এছাড়াও রাষ্ট্রনীতি সম্পর্কে লেখা গ্রন্থের নাম কি, সেটা হলো ফতোয়া-ই-জাহিনদারি। রাষ্ট্রনীতি সম্পর্কে জিয়াউদ্দিন ভালো এই গ্রন্থটা লিখে গেছেন। আর এই ফতোয়া-ই-জাহিনদারি মানে রাষ্ট্রনীতি, রাষ্ট্র কিরকম হবে, প্রজাদের সম্পর্কে রাষ্ট্র কেমন হওয়া উচিত, সকল প্রজাকে রাজার একই নজরে দেখা উচিত এবং প্রত্যেক প্রজাকে একই আইনের আওতায় এবং সাজা, সমস্ত কিছু বিষয় নিয়ে এটা কি ফতোয়া-ই-জাহিনদারি গ্রন্থটা লেখা। এছাড়াও ইসামির ফুতুয়া উস সালাতিন, এটাই গজনির যুগ থেকে আলাউদ্দিন বাহমান শাহ পর্যন্ত রচিত রয়েছে। মানে গজনির যুগ অর্থাৎ যখন ভারত আক্রমণ করছে সবার প্রথম যেই সম্রাট, সেখান থেকে আলাউদ্দিন বাহমন শাহ পর্যন্ত এটা রচিত। তারপরে নাসিরউদ্দিন চিরাগের লেখা খয়রাত মজলিস, এটি আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে এটা আমরা পাচ্ছি। তাহলে কি, নাসিরউদ্দিন চিরাগের লেখা খয়রাত মজলিস। তারপর ইয়াহিয়া বিন সিরহিন্দ লিখেছেন তারিখি মুবারক শাহী, এটিতে সবুক্তগিন থেকে সৈয়দ বংশীয় মুবারক শাহ পর্যন্ত ইতিহাস আমরা জানতে পারছি। তাহলে এটা কি, এটা কার লেখা, ইয়াহিয়া বিন সিরহিন্দ লিখেছেন তারিখি মুবারক শাহী। এটিতে সবুক্তগিন থেকে সৈয়দ বংশীয় মুবারক শাহ পর্যন্ত ইতিহাসটা আমরা জানতে পারছি। আর কি পরের জিনিস, আহমদ ইয়াদগার এর লেখা তারিখি সালাতিন ই আফগানি, এটা একটা গ্রন্থ, এটা সম্পর্কে আমরা সুলতান যুগ সম্পর্কে জানছি। এছাড়াও সুর বংশ ও লোদি বংশ সম্পর্কে জানা যায় নিয়ামতুল্লাহ মকজান ই আফগানি ও আবেদুল্লাহ রচিত তারিখি দাউদি গ্রন্থ থেকে। এই সমস্ত গ্রন্থগুলো সম্পর্কে আমরা কি সুলতান যুগ সম্পর্কে আমরা জানছি। যাই হোক, এইটাতে সুলতান যুগের উপাদান কোন সময়টা থেকে, কোন জায়গাটা থেকে আমরা, বা সুলতানি যুগের উপাদান সম্পর্কগুলো থেকে কিভাবে সুলতান যুগের তথ্যগুলো কোথা থেকে কিভাবে পাই, এই উপাদানগুলো আমরা আজকের ভিডিওটাতে জানলাম। পরবর্তীতে আমরা সুলতান যুগ কিভাবে আসছে, বিভিন্ন রাজাদের কাহিনী, এইগুলো সম্পর্কে বিশদে জানব।